আমি যে অবিবাহিত সেটা তো আসলে একটা নায়িকার নাম নিয়ে বারবার স্ট্যাটাস দিয়ে দেখানো কিছু নাই। এমন কি জিনিস আপনি জায়েদ খানের থেকে চুরি করতে চান? কিছুই চাই না, কারণ আমি ফকিনি না। মানে আপনাকে তো পড়াশোনা করেছে আমার ইন্টারভিউ নিতে আসতে হবে, আমি তো এত ছোট লোক হইতে পারি না। শিল্পী আপনি তখন হবেন যখন আগে মানুষের বাচ্চা হবেন। সো পুরান ছবি লাড়াচার আমি নিজেই করি। ম্যারিড কেন হবেন বিয়ে না করে? এটা তো একটা পয়েন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরক হয়ে গেছে, মা কালীকে নিয়ে লেখা হয়েছে। এটা তো আসলে আমরা জন্মের পর থেকে জীবনও শুনলাম না। আর আপনি যখন গানটা গান তখন কি আপনি কলকাতার স্মৃতি ভাসে চোখে নাকি আপনার নিজের দেশ দেখেন? এটা বলেন। সুলাইমান শকুন ও একটা শকুনের বাচ্চা। বিচারপতি মানিক এই ড্রাগ বেচে, হেরোইন কোকেন বেচে ঢাকা শহরে, চেহারার সাথে যায়। জায়েদ খান ফার্ম গেটে ভিক্ষা করতেছে, ওই সিনটা দেখতে অনেক ভালো লাগবে। শাকিলা চলো খাই 200 কিলা, এই বৃষ্টি এই দৃষ্টি দেখতে নোনতা খাইতে মিষ্টি, সাদিয়া নদিয়া করা লেবু চা দিয়া, এই রাদিয়া সুজানা মারজানা ফারহানা তোগো এটা মন নাকি প্রেমেরই কারখানা। দর্শক, সাবেক সরকারের পতন হলেও একটা সরকারের কিন্তু এখনো পতন হয়নি। সেই সরকার দলে শুধুমাত্র একজনই সদস্য, একজনই নেতাকর্মী। তিনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বারবার এক দফা এক দাবি জানায়, তার নাকি এখনো বিয়ে হচ্ছে না এবং স্বাধীন বাংলাদেশে তিনি এখন বিয়ে করতে চান। দর্শক, আর কেউ না, আপনারা বুঝতেই পারছেন কে, শামীম হাসান সরকার হচ্ছে আজকে দ্য টক রুমের গেস্ট। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বয়স কত হলো? বয়স হচ্ছে 35 হলো। 35? কিন্তু ছবি নাড়াচাড়া করে নাকি লাভ নেই, আপনার বয়স নাকি সবসময় কচি কচি লাগে। এই কচি কচি থাকার পেছনে আসলে কারণটা কি? সেটা আমি নিজেও জানি না কারণটা, আসলে আল্লাহর রহমতই বলা যায়। কিন্তু আসলে আমার পুরান ছবি আমি নিজেই প্রতিদিন রাত 12টা বাজলে মেমোরিজ শেয়ার দিই। সো পুরান ছবি লাড়াচাড়া আমি নিজেই করি, অন্য কাউকে এজন্যই করতে মানা করছে যে এটা তো দেখাই আমি। আর মানুষ কেন জানি পাস্টের চেহারা নিয়ে অনেক মানে ইয়ে থাকে, যে লজ্জিত বোধ করে যে আমার আগের আমলে আমি কেমনই বা ছিলাম, কেমন আউটফিট আমার ছিল। আমার কাছে এটা কখনো লজ্জার মনে হয় না, বিকজ আমার পাস্ট খুব মানে গ্লোরিয়াস ছিল আলহামদুলিল্লাহ। আমি খুব সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি, বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্কুলে পড়ার সুযোগ হয়েছে আব্বার পোস্টিং এর কারণে। I like my past, I love my past. আচ্ছা, আপনি কি জায়েদ খানের মতো কথা বলেন? এটা কি সবাই বলে? আপনার কথার টোনে আসে জায়েদ খানের মতো? জায়েদ খানের মতো কথার টোন পৃথিবীতে মনে হয় আপনিই বললেন, খালি জীবনে কেউ বলে নাই আমাকে। মানে এই যে তাড়াহুড়া করে যে কথাটা বলেন, তাড়াহুড়া করে কথা আমি ছোটবেলা থেকে বলি, জন্মের পর থেকে আমার কথা বলে স্পিড এটাই। ম্যাঙ্গো স্কোয়াডে মানুষ আমাকে চিনছেই কম টাইমে সবচেয়ে স্পিডে কথা বলার জন্য, এডিট করা ছাড়া, যেটা মানুষের 30 মিনিট লাগবে এডিট করতেও, আমি জাস্ট এক টেকেই 31 মিনিট কথা বলতে পারবো। সো জায়েদ খান জীবনও পারবে না আমার মতো স্পষ্ট কথা বলতে, এতগুলো ওয়ার্ড বলতে। আর ইংলিশ উচ্চারণ খুব খ্যাততার। কবে থেকে আপনি আপনার বাবার থেকে টাকা নেন না? আমি যখন থেকে চাকরি পাই মিডিয়াতে আসার আগে আমি 2.5 বছর ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করি একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে, স্ম্যাক ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড, বাড়িধারা ডিউচেস অফিস ছিল। তারপরে আমি ওইখানে যখন চাকরি করি, ওইখানে 1.5 বছর চাকরি করার পরে মালয়েশিয়া যাই মাস্টার্স করতে, দেন ফিরে এসে আর 8 মাস চাকরি করি, দেন আমি নাটকে আসি। মাবরুশিদ বান্না ভাই আমাকে 9.5 ডাক দেয়, আমার ফার্স্ট ডিরেক্টর যে আমাকে ডাক দেয় কাজে। তো আমি যখন চাকরি পাই তখন থেকে তো আর আব্বার থেকে টাকা নেওয়ার প্রয়োজন হয় নাই। সো ওই সালটা ছিল 2011। আচ্ছা, 2011 থেকে এই পর্যন্ত আপনি আর বাসা থেকে কোনো টাকা নেননি? ইনফ্যাক্ট যখন মিডিয়া আসি চাকরি ছেড়ে দিয়ে, আব্বা বলছিল যে আই এম নট গোনা হেল্প ইউ, তোমারটা তো মিডিয়াতে আমাদের পরিবারে কেউ যায় না, আমরা চাই না, এই সে হয় না তর্ক। তখন আমি বলছি যে 500 টাকা না নিলে তো হয়েছে, বাসা থেকে বের করে দিও না, খাওয়া দাওয়া অন রাখো, আমি ইনশাল্লাহ টাকা নিব না, আমি আমারটা দিয়ে চলতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি সম্প্রতি মনে হয় তানিয়া বৃষ্টির সাথে একটা নাটক করছেন, তাই তো? একটা না, মোটামুটি বৃষ্টির সাথে 2টা কাজ করলাম লাস্ট এই মাসে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় আরশ তানিয়া বৃষ্টি জুটিটা বেশি সুন্দর নাকি শামীম তানিয়া বৃষ্টি জুটিটা বেশি সুন্দর? এখন এইটা তো আসলে খুবই আপনি কন্ট্রোভার্সি করার জন্য আর কি আমার প্রশ্নটা করলেন। আচ্ছা, এখন আসলে হিসাব করলে সো প্রশ্নের অ্যানসারটা হচ্ছে যে অহনা শামীম জুটিও কেমন আর তানিয়া বৃষ্টি শামীম জুটি কেমন, এটা তো আসলে ভালো খারাপ ডাইমেনশন হচ্ছে এক এক রকম, এক একজনের অ্যাক্টিং এর ডাইমেনশন এক এক রকম। অবভিয়াসলি আরশ ইজ এ গুড অ্যাক্টর, তানিয়া বৃষ্টি ইজ এ গুড পারফর্মার, গুড অ্যাক্ট্রেস। আমি নিজে গুড অ্যাক্টর, মানে যেটুকু আমার মনে হয় আমি পারি, যেটুকু চেষ্টা করি। না, নিউট্রাল অ্যানসার আমি নিচ্ছি না, আপনাকে যে কোনো একটা বলতে হবে। না, এটা আমার কাছে মনে হয় যে সবারটাই সব রকম, এটা কম্পারেবল না। মানে আপনি তাহলে আমি এক ব্যক্তি যখন 5টা নায়কের সাথে কথা বলে আই লাভ ইউ বলবো, 5 রকমই হবে, কারণ তার ভয়েস টোন আলাদা, তার পালস আলাদা, তার রিঅ্যাকশনস আলাদা, সো আলাদা যার যার রকম। আপনার সাথে তো সিএনজি ওয়ালাও ছবি তোলে? হ্যাঁ। আচ্ছা, ওই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে আমি 1 তারিখ 2 তারিখ 1 আর 2 একটা কাজ করছিলাম এই মাসে। আমার কাজ শুরু হলো 2 মাস বেকার থাকার পরে, এই সিচুয়েশনের পরে। সো সিএনজি আমার লাইফে ফার্স্ট টাইম সিএনজি চালানোর এক্সপেরিয়েন্স আমার এই গল্পটাতে। আচ্ছা, খারাপ না, এক্সপেরিয়েন্সটা ভালোই মনে হলো যে না পারবো। হ্যাঁ, জীবনে হবে। বাইক চালাতে পারেন? বাইক চালাতে পারি, কিন্তু অনেক পারফেক্ট বাইকার না, কিন্তু মালয়েশিয়াতে বাইক চালাতাম যখন আমি 2.5 বছর এখানে পড়াশোনা করছি। সো সিএনজি চালাচ্ছি, ওই যে 12তে থামছি, শুটিং চলতেছে, আমি একটু ব্রেক পাইছি, কোয়ার্টিস শট দিচ্ছে।
তখন একজন আমাকে পিছন থেকে জড়ায় ধরছে, নীল রঙের ড্রেস পরে, একই টাইপ ইউনিফর্ম। যদি বল কি ভাইজান আজকে তো আমরা একই ড্রেসে একই চাকরিতে, চলেন না একটা ছবি তুলে রাখি। মানে উনি কি আপনাকে সিএনজি ওয়ালা ভাবছে? না না, উনি আমাকে শামিমই জানে, কিন্তু উনি এই গ্রিডটা করছে যে আজকের রাতটাতে তো আমরা একই চাকরি, একই প্রফেশনে আছি, চলেন একটা ছবি তুলে রাখি। তখন আমি যে ছবিটা ফেসবুকে আপলোড দিয়েছি, আমি বলছি যে আচ্ছা আপনার সিএনজি সামনে চলেন, আপনার সাথে আমি আমার মোবাইলে ছবিটা তুলে রাখি, স্মৃতিটা আমিও রাখি। তারপরে আপনাকে সেই সিএনজি ওয়ালা বাসায় এখানে আসার আগের আরেকটা ঘটনা, ওনার সাথে আমার ছবিটা নাই। এখানে আসার আগে ছিলাম আশরাফি হাসপাতালের সামনে মিরপুর 10-এ, ওইখানে একজন সিএনজি মামা এসে আমাকে বলে যে ভাইজানের কি গাড়ি আছে সাথে, যদি না থাকে তাহলে আপনি যেখানে নামবেন আমি আপনাকে নামাই দিতে চাই, কোনো ভাড়া দেওয়া লাগবে না, আমি আপনার অ্যাক্টিং অনেক ভালোবাসি। আর তারা চোখের সামনে লাস্ট সিকোয়েন্সটা শুটিং হয়েছে, সো তার মনে হয় মন থেকে ভালো লাগছে ব্যাপারটা, হইতে পারে। এখন আমি যেটা করব, একটা র‍্যাপিড ফায়ার খেলবো। হ্যাঁ, কিছু নাম বলবো, সেই নামগুলো যে প্রফেশনে আছে, সেই ব্যক্তিগুলো যে প্রফেশনে আছে, সেই প্রফেশনে যদি না থাকতো তাদের কোন প্রফেশনে থাকা উচিত ছিল সেটা আপনি বলবেন। আচ্ছা আচ্ছা। তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি তো বাটপার আসলে, and I don't like him অনেক আগে থেকেই, নট এইগুলো ইস্যুর আগেই। ও আমাকে অনেক আগেই ফেসবুক থেকে রিমুভ করে দিছিল, যেহেতু আমাকে সম্মেলনে ডাকতে পারতো না, ছাত্রলীগের দাওয়াত দিতে পারতো না, দিতে না পারার দুঃখে ফেসবুক থেকে রিমুভ করে দিছে। সুলাইমান শকুন। ও একটা শকুনের বাচ্চা, ও আমাকে 18 সালে অনেক কষ্ট দিছে। 18 সালে যদি সাইবার ক্রাইম আমাকে প্যারা দিয়ে থাকে, তাহলে এই সুলাইমান শকুন সাহেব, হি ইজ দ্য গাই যে আমার পিছনে লেগেছিল, আমাকে কিভাবে বসানো যায়। হ্যাঁ, এবং সে ডিএইচএস এ থাকে। আমার মনে এখন একটা বাসনা আছে যে ডিএইচএস থেকে তাকে বিতাড়িত করে দিব, আমি এরকম প্রতিবেশীর সাথে থাকবো না, কিন্তু এখন কিছু বলতেছি না। আচ্ছা, মানে কোন প্রফেশনে আসা উচিত ছিল? ওনার কোন প্রফেশনে আসা উচিত ছিল? দালাল। কিসের দালাল? ইন দ্য দৌলত দিয়া। তার কোনো কর্পোরেট জবে মানায় নাকি? একটা লুঙ্গি একটা গামছা পরবে, স্যান্ডো গেঞ্জিতে ঘুরবে, মুখে পানের বাটার থাকবে, দ্যাটস ইট। তামিম মৃধা। তামিম মৃধা, হি শুড বি একটা মিউজিশিয়ান যে মিউজিক করে প্রপারলি, মানে রেগুলার মিউজিশিয়ান। কারণ আমার আপন খালাতো ভাই, আমরা একসাথে ব্যান্ড করছি, এবং ও অ্যাক্টিং এর চেয়ে ওর মিউজিক এত দুর্দান্ত, ও প্লেব্যাক করলে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার থাকবে আমার বিশ্বাস। অ্যাক্টিং করেও যেটা আর কি, মানে আমি মনে করি যে সিঙ্গিংটাই যেন ধরে রাখে সবসময়। আচ্ছা, শামীম হাসান সরকার। শামীম হাসান সরকার হচ্ছে ঠিকই আছি, মানে টিভি অ্যাক্টর হিসেবে ঠিক আছে, কিন্তু ইউটিউবার হিসেবে কন্টিনিউ করতে পারলে বাংলাদেশে মানে এই তৌহিদ আফ্রিদি দাঁড়াইতেই পারতো না যদি আমি ইউটিউবটা কন্টিনিউ করতাম ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে। সেটা আমার ফল্ট যে আমি পারিনি, ব্যর্থতা। আচ্ছা, সৌভিক হচ্ছে হি ইজ এ গুড ড্যান্সার, সো ও ড্যান্সটাকে কাজে লাগাতে পারে অন্য প্রফেশনে গেলে। তানিয়া বৃষ্টির একটা জিনিস খুবই ভালো যে ও পেট অ্যানিমেলদের প্রতি অনেক সহানুভূতিশীল এবং অনেক ভালোবাসা দেখায়, এবং এটা মন থেকে করে সে। আমি শুটিংয়ে দেখছি যে ও কুকুর হোক বিড়াল হোক, তারা আহত হলে তাদের ব্যাপারে কনসার্ন থাকে, তাদেরকে খাওয়ানোর ব্যাপারে কনসার্ন থাকে, সো শি শুড বি পেট অ্যানিমেল রেস্কিউয়ার। ওয়াও। বিচারপতি মানিক। কি বলবো, মানে কোন প্রফেশনে গেলে ভালো? এই ড্রাগ বেচে, হেরোইন কোকেন বেচে ঢাকা শহরে, চেহারার সাথে যায়, বডির সাথে যায়, প্যাথিড্রিন বেচে, ওই টাইপের কেউ। হাসতেছেন না, হাসেন, মন খুলে আসেন, আটকে রাখছেন কেন? মুশফিক ফারহান কি বলবো, পলিটিশিয়ান হলেও ভালো করবে, রাজনীতিতে আসলে আর কি, অ্যাক্টিং করা ছাড়া। আচ্ছা, শাকিব খান হচ্ছে নিশ্চুপ নীরবতা, আমার তাকে মনে হয়েছে বাংলাদেশের যে কোনো ইস্যুতেই উনি টপ খান। অবশ্যই হি ইজ বেস্ট, আমি নিজেও তার সিনেমা লাগে দেখি, কিন্তু উনি একজন নিশ্চুপ নীরবতা আমার কাছে। উনি বোবাই থাকুক আজীবন, এরকম সুন্দর হ্যান্ডসাম, দেশ বিদেশ ঘুরবে আর সিনেমা করবে। নায়ক ফেরদৌস, উনি এই যে পদ্মা নদীর এটা নৌকা লাগায় কুবের মাঝি থাকলো, যেহেতু ওনার মতো দুঃখ ওনার দেখতে চেহারা থাকলে মায়া লাগে, লাস্ট মুহূর্তে যেখানে যায় সেটাই ধসে পড়ে। রিয়াজ কি বলা যায়, কি প্রফেশন বলতেই হবে, খুব টাফ। মানে এই মানুষগুলোর ব্যাপারে বলতে চাইলে ইজি বলা যেত, প্রফেশনটা আমার মাথায় আসতেছে না। আচ্ছা, উবার ড্রাইভার, উবার চালায়। মাবরুর রশিদ বান্না, হি ইজ গুড, আমার ফার্স্ট ডিরেক্টর, যার কারণে আমি টিভিতে আসছি। হি শুড বি গুড স্পিকার আর কি, মানে তার যে নীতি ব্যাপারটা আছে সে যেন এই তরুণ প্রজন্মকে ইনফ্লুয়েন্স করতে পারে, ইনফ্লুয়েন্সার থাকুক আর কি। আচ্ছা আচ্ছা, কাজল আরিফিন অমি, হি ইজ গুড মেকার। আমি মনে করি উনি এটাই বানাক, যেটা বার করতেছে সেটাই করতে থাকে, মানে অন্য কোনো প্রফেশনে আমি তাকে স্যুট করে বলে মনে হয় না, এটাই বেস্ট, এটা ছাড়া অন্য কোনো গতি নেই। সর্বশেষ জায়েদ খান ফার্ম গেটে ভিক্ষা করতেছে, ওই সিনটা দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু ওই সুন্দর দামি ঘড়ি আর গলায় চেইন আছে যেগুলো 5 টাকার, তাহলে তো ভিক্ষা দিবে না মানুষ, না দিক, কিন্তু ওই চেহারা লুকান দেখে দিতেও পারে, এরকম ভিখারি তো দেখে নাই মানুষ।
2 মাস বিরতির পর আপনারা শুটিং এ ফিরেছেন, এখন পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি, কাজ মাত্র শুরু হলো আর কি, 2 মাস পরে যেটা মনে হলো যে একটু একটু করে শুরু হচ্ছে, ফুল গতিতে ফিরে আসতে আরো 2-3টা মাস লাগবে টু বি অনেস্ট। আচ্ছা, যেটা আমার মনে হচ্ছে। অনেকে বলছে যে সরকার পতনের পর যারা আসলে ইনভেস্টর সেই সংখ্যাটা অনেক কমে গেছে, নাটক সিনেমা কম হচ্ছে, এবং এই 2টা মাস কিন্তু শিল্পীরা প্রায় বলা যায় যে বাসায় বসা, আমিও বসা, সবাই বসা। তো সেক্ষেত্রে কি শিল্পীদের ক্ষতি হয়েছে কিনা বা এখন নতুন ইনভেস্টর আসছে কিনা এই বিষয়টা একটু যদি বলেন। অবভিয়াসলি শিল্পীদের ক্ষতি হয়েছে, কারণ আমি যখন 2 মাস বাসায় বসা, আমাকে যারা আমার যারা জুনিয়র কো আর্টিস্ট, আমাকে যারা অ্যাসিস্ট করে বা আমার যাদের সাথে ভালো ফ্রেন্ডশিপ, কো ক্যারেক্টার আর্টিস্ট করে, তারা তো অনেক কষ্টে ছিল, কারণ তাদের ফ্যামিলি আছে, বাসা ভাড়া দিতে হয়। সো 5টা নাটক না থাকলে মানে কি জিরো, কারণ আর্টিস্টকে তো কেউ খবরও নেয় না, খামে টাকাও পাঠায় না, তাকে তো কাজে যেতে হবে আগে। কাজ বন্ধ ছিল, সবাই কষ্ট করতেছিলাম। আমাদের এই আর্টিস্টগুলোর চেয়ে কষ্ট ছিল ক্রুরা, আমাদের লাইট ক্যামেরার যে ভাইরা আমাদের সাথে কাজ করে, প্রোডাকশনে যারা কাজ করে, তাদের সাথে আমার যোগাযোগ ছিল। সো আসলে আমরা কাজের জন্য ওয়েট করতেছিলাম। আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে হেল্প করতে পারছি আমার পরিচিতদের মধ্যে, আর একটা টাইমে গিয়ে বলছে যে আমি হেল্প করতে পারতেছি না, ভেরি সরি, আমার কাজে আসা লাগবে, সামনে মাসে কাজ থাকে, দেন আই এম গোনা হেল্প ইউ গাইজ। মানে এরকম একটা খারাপ টাইম আমরা তলে তলে পার করছি, যেটা আমরা প্রকাশ করি নাই আর কি, আমরা নিজেদের মধ্যে আলাপ করছি। আর ইনভেস্টর নতুন আসতেছে কিনা সেটা আমি জানি না, কারণ নতুন ইনভেস্টরদেরকে আমি দেখতে পাইনি এখনো, মানে আমার এই ব্যাপারে আইডিয়া নেই, এটা প্রডিউসাররা বলতে পারবে। তবে যারা করতেছিলেন কাজ, তারা টুকটুক করে আবার 2-1টা করে প্রডিউস করা শুরু করেছেন আর কি, এটা পজিটিভ দিক আর কি। হোপফুলি এটা 1 মাসের মধ্যে আরো ফ্লো পাবে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা কিন্তু কথা চলছে এবং আপনি এটা নিয়ে বেশ সরব ছিলেন সোশ্যাল মিডিয়াতে। আমি যদি 2-1টা স্ট্যাটাসের কথা বলি, আপনি বলছেন যে জাতীয় সঙ্গীত নিয়ে চুলকানি কিসের, এদেরকে পাগলা মলম দিতে হবে। এছাড়া যাদের আসলে এই গানটাকে নিস্তেজ মনে হয় তাদেরকে আশিক বানায় শোনার জন্য আপনি পরামর্শ দিয়েছেন। ডিজে বাহরুল শুনতে বলছিলাম, জালালি সেটের গানও কিন্তু শুনতে বলেছেন। তো মানে এটা কেন আসলে, আপনি কি তাহলে এর পক্ষে নাকি বিপক্ষে? না, আমি বিপক্ষে কেন যাব আসলে, মানে বিপক্ষে যাওয়ার মতো কি হয়েছে? ব্রেন ওয়াশ হইলেই হবে না, পড়াশোনা করতে হবে। আমি এটার বিপক্ষে গেছি মানে যে আমি অমুসলিম হয়ে গেছি তাও তো না। আমি কোরআন শরীফের 30 পারা বাংলা আমার নিজের সজ্ঞানে পড়ছি, 2টা ভার্সন পড়ছি, তো নো যে আল্লাহ কি বলছে, যেন আমার সাথে একটা রাস্তা থেকে ঠাস করে একটা লোক এসে ইসলাম নিয়ে তর্ক করতে না পারে, না বলতে পারে যে মিডিয়ায় কাজ করো, তোমার কোনো আইডিয়াই নেই। বুঝছেন বিষয়টা? সো আমার তো এখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরক হয়ে গেছে, এটা যে আসলে মানে মা কালীকে নিয়ে লেখা হয়েছে, এইটা তো আসলে আমরা জন্মের পর থেকে জীবনও শুনলাম না, বা পড়াশোনা যারা করছে কেউই তো এই ব্যাপারটা জানলাম না। সো যে ফেসবুকের শিক্ষিত, সে গ্রামে বসে হঠাৎ করে দেখলো যে একজন বলছেন আর সে এটা ভাবলেন রিয়েল, এটা তো হবে না। আমি প্রতিটা মানুষকে রিকোয়েস্ট করবো, আগে আপনারা নিজেরা জানেন, পড়েন, ব্যাপারটা নিয়ে ভাবেন, তারপরে পক্ষে বিপক্ষে যান। তবে দেখে খুব অবাক লাগছে, অনেকে হাহা দিছে আমার স্ট্যাটাসে, ধরেন 3000 লোক লাইক দিল, 900 লোক ধরেন হাহা দিছে, তার মানে 3 ভাগের 1 ভাগ লোক ব্রেন ওয়াশড হয়ে গেছে। ফাইন, এটা ন্যাশনাল ইস্যুস, ন্যাশনাল লোকরাই সামলাবে। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনি কি যুদ্ধে যাবেন কিনা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য, তাহলে জাতীয় সঙ্গীত যেন আমার সোনার বাংলায় থাকে সেটার পক্ষে থেকে যুদ্ধে যাব, মানে গান ফাইট করতে রাজি আছি। যদি 2 পক্ষের বানামারি হয় তাহলে আমি যাব, যে কেন গান চেঞ্জ হবে আসলে, মানে জাতীয় সঙ্গীত চেঞ্জ করার মধ্যে কি আছে? অনেকে বলে যে এটা হচ্ছে 2 বাংলা, যেটা যখন মানে বাংলাদেশ এবং ভারত বিভক্ত হয়নি, 2 বাংলার আসলে প্রতিনিধিত্ব করছে। তো এখন তো বাংলাদেশ আসলে একটা সাইড এবং ওই বাংলাটা তো আসলে আলাদা হয়ে গেছে। আমি এই টেস্টটা জানি, এগুলো জানি, পড়ছি। হ্যাঁ, তাহলে এই রকম তো অনেকে বলছে। আচ্ছা হোক 2 বাংলার, আপনি যখন গানটা গান তখন কি আপনি কলকাতার স্মৃতি ভাষা চোখে নাকি আপনি নিজের দেশ দেখেন, এটা বলেন। আমি যতবার স্কুল থেকে গাইছি, ক্যাট ক্লোজে গাইছি, বা এখনো গাইতে, এই আন্দোলনের সময় তো আমরা রাস্তা দ্বারা গেছি, তো আপনি কি কলকাতা দেখেন? কলকাতার আকাশ বাতাসের গন্ধ আপনার নাকে আসে নাকি আমাদের দেশের নদীর আর গাছপালার গন্ধ আপনার নাকে আসে? আপনি বলেন, আপনার কি আসে, কি ফিল হয়? তাহলে এটা আমাদের জাতীয় সঙ্গীত। সে কত সালে লিখছে? এই বাংলাদেশ জন্মানোর আগে লেখা হয়েছে এটা। যে এই পার্সপেক্টিভে লেখা হোক, এইটুকু তো শিওর, এটা শিরক না, মানে এটা আর কি কোনো মানে প্রতিমাকে নিয়ে গান না। আমি ততটুকু আল্লাহ বিশ্বাসী, যেটা যদি কোনো মাকে নিয়ে এবার প্রতিমাকে নিয়ে লেখা হতো, আমি গাইতে রাজি হইতাম না, আমি বিপক্ষে যাইতাম। জিনিসটা এরকমটা না, জিনিসটা আপনি লজিক্যালি আসেন তাহলে আপনার কথাটা রাইট, যদি আপনি লজিক্যালি রং হন তাহলে আপনার পক্ষে আমি নাই, সে যেই হন। 2018 সালে আপনাকে সাইবার ক্রাইম থেকে ডাকা হয় এবং সেখানে যাওয়ার পর হচ্ছে আপনি তৌহিদ আফ্রিদির সাথেও দেখা হয়, এটা কি সত্যি? না তো, তৌহিদ আফ্রিদির সাথে দেখা হয়। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ওটা আসলে কি? তৌহিদ আফ্রিদির সাথে দেখা হয়, চা খাওয়ার একটা ব্যাপার বলেছিলেন। না ওইটা তৌহিদ আফ্রিদির সাথে দেখা না, ওইটা আরেকটা, আপনি ওটা বুঝেন নাই। ওইখানে ওইটা ভিডিওটাতে ক্যাপশন দিছিলাম ওই কারণে যে একটা ছেলে চা নিয়ে ঢুকতেছে আর আমি বলছিলাম যে টেবিলের ওই পাশে সুখন সাহেব বসে আছে, তার মানে এডিসিদেরকে তখন অ্যাসিস্ট করতেছিল সুখন, 18 সালে আমার পিছনে লেগেছিল। আফ্রিদিকে আমি একটা চেলা হিসেবে চা নিয়ে যে ঢুকবে, চালা আর কি, আপনি যে প্রফেশনটার কথা জিজ্ঞেস করলেন, যে দল যেই হোক আমি চা টানবো, আমার পাপা আর মি আমরা সেফ, আমরা চা টানবো, ওইটার কথা বলতেছি। আচ্ছা যাই হোক, ভিডিওটা আসলে শুনুন, সাইবার ক্রাইমের গল্পটা আপনি জানতে চাইছেন তো সেটাই বলি আগে। তৌহিদ আফ্রিদি, লিভ হিম। আমি সাইবার ক্রাইমের নিরাপদ সড়ক চাই আজব তো নামে একটা শো করতাম, সোলো শো ম্যাঙ্গো স্কোয়াডের।
এরকম একা দাঁড়ায় কথা বলার শো তখন ছিল না 18 সালে। এখন না সবাই অনেক বড় বড় বক্তা, জার্মানি, কানাডা, আমেরিকায় বসে আলাপ করে বা বাংলাদেশে আলাপ করে, কিন্তু ক্যামেরার দিকে তাকায় আলাপ করার লোকটা ছিল না। আলাপ করতে জানতে হবে তো। আমি এখন আলাপ করি না, 18 সালের পর থেকে করি না, যখন আমি দেখলাম আমি সাফার করে ফেলছি কথা বলার জন্য। সো গেলাম, আমাকে 7-8 ঘন্টা বসায় রাখা হতো ওয়েটিং রুমে, আর হলো ওই আমার নিজের ভিডিও 16 বার দেখাইতো, আর আমাকে চিনি ছাড়া লাল চা খাইতে দিত আর কি, এমনি আর কি, লাইক এটাই, মানে আসেন বসেন বসে থাকেন, মানে মানে নিজের অবস্থানটাকে, আপনার অবস্থানটাকে যেন ছোট করার জন্য এটাই এনাফ। আমার গায়ে তার মাইর দেওয়ার দরকার নেই, গালিও দেওয়ার দরকার নেই। কিন্তু আপনাকে কতদিন 5 দিন 6 দিন এরকম 6 দিন হাজিরা দিছি আমি এরকম 7-8 ঘন্টা শুধু আপনার হ্যাঁ, আমি বসে মানে আমি কোন আয়নাঘরের কথা বলতেছেন, লাইক সোফালা ওয়েটিং রুমে বসে থাকতাম। কিন্তু যিনি এডিসি সাহেব আমার সাথে কথা বলবেন, উনি হ্যাঁ হি করতেছেন, অন্য ছেলে মেয়ে রুমে যাচ্ছে, উনি গল্প করতেছেন, কিন্তু আমি ভয়েস শুনতেছি কিন্তু আমাকে ডাকতেছে না। আমাকে যখন ডাকছে, আমার নিজের ভিডিও আমার 16 বার দেখার কিছুই নাই, এটা একটা পানিশমেন্ট। ভিডিও চলতো, থামায় বলতো যে এটা বলতে পারবেন না, এটা গভর্নমেন্টের বিরুদ্ধে গেছে, এটা বলা যাবে না। আমি বলেছিলাম যে একটা ছাত্র যদি মারা যায় বাসে অ্যাক্সিডেন্টে, আপনি যদি একটা পরিবারকে আপনি 1 কোটি টাকাও ধরাই দিয়ে বলেন যে পরিবারের সদস্যের বিনিময়ে 1 কোটি টাকা না, আমি একটা অ্যামাউন্ট বলছিলাম 3 লাখ 4 লাখ টাকা দিলে তো আর ওই সন্তান ফিরে আসবে না। ওই সন্তান তো ওইটুকু টাকা খালি আর্ন করার জন্য জীবনটা পায় নাই, সে তার ফ্যামিলির প্রতি অবদানের কথা মিন করছিলাম। তারা ভিডিওটা থামায় বললো যে এটা কেন বললেন, গভর্নমেন্ট তো তাও কিছু টাকা দেয়, যদি কিছুই না দিত দেন হোয়াট। তাহলে আমি বুঝলাম যে আমার এখানে বড় বিপদ। আর 5ম দিন যেদিন আমি বসেছিলাম ওইখানে, আর্মি হেডকোয়ার্টার থেকে একটা চিঠি আমার আব্বা বরাবর গেল, আব্বা বরাবর তাও, যে আপনার পুত্রকে কন্ট্রোলে থাকতে হবে, তার ফেসবুক স্ট্যাটাস এন্ড ভিডিও হচ্ছে বিব্রতকর এবং উস্কানিমূলক রাষ্ট্রের জন্য। এটা তো খুবই ডেঞ্জারাস কথা, এরকম চিঠি সেকেন্ড ওয়ার্নিং মানে তো রাষ্ট্রদ্রোহী মামলা করে দিবে, পাসপোর্ট নিয়ে রেখে দিবে। আমি কোনো কিছু চাপা মারতেছি না, চিঠিটা কিন্তু আমি আপলোড করছিও, ফেসবুকে সবাই জানে। হ্যাঁ, রাত 3:30 আপলোড করছিলাম, মাথা নষ্ট হয়ে গেছিল, শেখ হাসিনা থাকা অবস্থায় আমি আপলোড করছিলাম যে আমি আর পারবো না বসে থাকতে, আই উইল টক, এত লোক মরে যাচ্ছে, এখন আর চুপ করে বসে থাকার টাইম নেই। তো 18 সালে এগুলো আমার সাথে হয়েছিল, এবং আমার ফেসবুকটা 15 দিন গভর্নমেন্টের কাছে হ্যাক ছিল, এবং ইলেকশনে 7 দিন পরে আমাকে প্রোফাইলটা দিয়ে বলা হলো যে আপনার আমার ফেসবুক পাসওয়ার্ড 12345, আমি যেন আমার মতো করে পাসওয়ার্ড করে নিই। সো এই সাফার করা মানুষগুলো কি ভুলে যাবে নাকি? মানে সোলাইমান সুখানের সেদিন জমিদারি দিন ছিল, আমার ছিল খুব খরার দিন, তো এখন দিন চেঞ্জ হলে এটা কি আমি ভুলে যাব নাকি? মনে থাকবে না? যদি এটার বিপরীত হয়, আবার যদি ক্ষমতায় ফিরে আসে, তখন তো যাদের নামে বলছেন বা যাদেরকে বলছেন তারা তো আপনাকে বাঁচাতে দিবে কি? দুটো জিনিস হবে, কোনোদিন এটা হবেই না, এটা কোনোদিন হইতেই পারবে না ইনশাল্লাহ, কখনোই হবে না। এরা কোনোদিন আর আগের জায়গায় আসতে পারবে না। মানুষের সাপোর্টেই এখন মারামারি হবে। মানে যদি আমাকে কিছু ক্ষতি করতে আসে, পাবলিকই অ্যান্সার দিবে। 18 সালে আমি একটা ছোট মানুষ ছিলাম, 15 সালে মিডিয়া আসছিলাম, 3 বছরে আমাকে ছুটানোর জন্য কোনো লোক দাঁড়াইতো না। আপনি এখন আমাকে এখান থেকে তুলে নিয়ে যান, দেখেন কোনো লোক দাঁড়ায় কি দাঁড়ায় না, আমার ওইটুকু বিশ্বাস মানুষের প্রতি আছে। আর দ্বিতীয় পয়েন্ট, যদি এমনটা হয়েই যায়, আমার আর্থিক সামর্থ্য অনুযায়ী আমি অন্য স্টাইলে বর্ডার পার হয়ে অন্য কোনো দেশে সেটেলড হয়ে যাব, ধরেও পারবে না, ওরা যেটা করতেছে সেটাই করবো। আচ্ছা, বাংলাদেশে থাকা হবে না আর কি, মিস করবো দেশকে। এটাই। ছাত্র আন্দোলনে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে আমরা দেখেছি, এবং সোশ্যাল মিডিয়াতে একদম 15 জুলাই থেকে আপনি সরগরম। এবং আমি যদি বলি যে আপনি কিন্তু বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটা স্ট্যাটাসও শেয়ার করেছিলেন সেই সময়টা, এবং সাবেক সরকার থাকাকালীন আপনি বলছেন যে চিঠিটাও আপনি পোস্ট করেছেন। তাহলে এবার এটা লিখছিলাম যে গরম পানি ঢেলে দিলে তো মানুষ মরলো কিভাবে হেলিকপ্টার থেকে, সেটা তখন শেখ হাসিনা তখন দেশে ছিলেন। গরম পানি ঢেলে দেওয়ার কিন্তু আরেকটা বিষয় সম্প্রতি চলছে, আপনি তো শুনছেন যে যারা বিপ্লবী ছাত্র ছিল তাদের মাথায় আলো আসবে, মারা খাবেই। আচ্ছা, এই বিষয়টা আপনার কেমন লাগছে যে দেখার পরে, যে এই যে স্ক্রিনশটগুলো যে ভাইরাল হয়েছে, এগুলো দেখার পর মানে আপনি একজন শিল্পী হিসেবে আপনার কি বলার আছে? শিল্পী হিসেবে বলার আছে যে আপনি তো বুঝতেছেন যে আমি আপনি তো বললেন, নিজের মুখে বললেন যে আমি 15 তারিখ থেকে সরব ছিলাম, তাহলে আমার কেমন লাগতে পারে, উল্টা পথের পথিককে কেমন লাগতে পারে। সো আমার কাছে মনে হয়েছে যে এটা শিল্পী আপনি তখন হবেন যখন আগে মানুষের বাচ্চা হবেন, তারপরে আপনি ওই গোষ্ঠীর শিল্পী হতে পারবেন। ছাত্র আন্দোলনে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, যেমন সোশ্যাল মিডিয়াতে তেমনি রাজপথে আমরা দেখেছি। আসলে আপনি কোন এলাকায় ছিলেন তখন? আমি আমার নিজের বাসা এলাকাতে মিরপুর ডিওসিসি ছিলাম। যে পরিমাণ আপনি স্ট্যাটাস দিচ্ছেন আর যে ভয়ঙ্কর স্ট্যাটাস দিচ্ছেন, সাধারণত যারা আসলে সেলিব্রিটি বা পরিচিত মুখ, তাদেরকে তো আসলে ধরে ধরে ডিবি অফিসে ডাকা হচ্ছিল, বিভিন্ন রকম হ্যারাস করা হচ্ছিল। আপনাকে এরকম কোনো কিছু বলা হয়নি? না, আমাকে কোনো এক কারণে 24 সালে ডাকা হয় নাই, আমি জানি না, ডাক পাওয়ার কথা ছিল কিন্তু ডাকে নাই আর কি। মানে আমার প্যারেন্টসও কনসার্ন ছিল এটা নিয়ে, যে যেন এবার ডাকলে আবার প্যারা হবে, হ্যারাসমেন্টে যাব, আমার ভালো লাগে না জুনিয়র এই পুলিশদের পিছনে দৌড়াইতে, সেটা আমার আব্বার বক্তব্য। সো ওইটা একটা ঝামেলা ছিল। স্ট্যাটাস দিতে গেলে রিমুভ করাইছে আমাকে 2-1 লাইনে, ওইটা করাইছে আমার আব্বা, যে দরকার নেই। এমন না যে সে ভীতু, তার মনে কথা হচ্ছে যে লোকজন তার বাঁচাতে যাবে না, সাফার তো তুমি আর আমি করবো, মানে আমরাই তো করবো, আমাদেরই তো ওয়েটিং রুমে বসে থাকতে হবে। পরে আমি তাকে বললাম যে ইনশাল্লাহ এবার লোকজন যাবে, মানে আমাকে নিয়ে যেতে পারবে না, সমস্যা নেই, ওই প্যারাটা হবে না। তবে কোথাও লুকানো লাগে নাই, নিজের বাসাতেই ছিলাম, কারফিউ টাইমে নিজের বাসাতে ছিলাম, ইন্টারনেট বিহীন জীবনও নিজের বাসাতেই ছিলাম।
আর ডিএইচএস এ যখন রাজপথে নামছি শুধু একটাই জায়গায় সত্যি বলতে ডিএইচএস এ, কারণ আমাদের এলাকাতে মাইকিং করা হয়েছিল যেটি ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী এরিয়া, দরকার দয়া করে এখানে কেউ মিছিলে আসবেন না। তো ওইটার ডাকে আমরা খুবই ভালোভাবে সাড়া দিয়ে ওটার বিপরীতে আমরা নেমে গেছি আর কি। আমাদের যতজন ইউটিউবার বা যতজন টিভি অ্যাক্টররা ডিএইচএস থাকে, আমাদের আর্মি কিড যারা, সবাই কারোর সাথে যোগাযোগ করা ছাড়াই মাঠে ছিল। মানে আমার শফিকদের সাথে রাস্তায় দেখা হয়েছে, তামিমের সাথে রাস্তায় দেখা হয়েছে, আমরা মানে ফেসবুকে চ্যাট করে নিচে নামি নাই। পরের দিন আমার আব্বা আমার সাথে মিছিল ছিল, কারণ 3টা জায়গায় খুব মারামারি হচ্ছিল। মিরপুর 10 আমার ফ্রেন্ডরা যে 2 জায়গা ছিল, ছোট ভাইরা যে 2 জায়গা ছিল, ম্যাঙ্গো স্কোয়াড মেম্বাররা যে জায়গা ফাইট করতেছিল, মিরপুর 10 আর হচ্ছে ইসিবি চত্বর আর ডিএইচএস। আপনার কোন ডিএইচএস এর নাম শুনবেন না, শুধু মিরপুর ডিএইচএস অনেক অ্যাগ্রেসিভ রোল প্লে করছে এই আন্দোলনের সময়। পুরো মিরপুর কিন্তু বেশ উত্তাল ছিল, খুবই উত্তাল ছিল, খুবই উত্তাল ছিল। দমন করার জন্য মানুষকে কম গান ফায়ার করা হয় না এখানে, এবং প্রচুর পরিমাণে মানুষও মারা গেছে। আমি যতটুকু জানি আপনি তো একজন এমএসটি স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, আমাদের এমএসটি যে ছেলেটা মারা গেল, এই যে আর্মড কার্ড থেকে যে লাস্টে ফেলে দিল, সেটা মনে থাকবে সারা জীবন। শুধু তাই নয়, আপনার পাশেই যে বিউপি, সেখানে কিন্তু মুগ্ধ সহ এটাই আর কি। আরো অনেকের। সো আমি এই কারণে তো আসলে সক্রিয় ছিলাম যে মানবিক দিকটা হারাই গেলে সেই তারা কোনো কারণে রাষ্ট্র না থাকার ক্ষমতা রাখে না। কারফিউ শব্দটা সেই সময় আপনার কাছে চুটকিতে পরিণত হয়েছিল কেন? কারণ এটা হচ্ছে লং মার্চের আগের দিনের ঘটনা, যে কারফিউ দিয়ে দিল যেদিন। আমার কাছে সেটা চুটকি মনে হয়েছে যে কিছু একটা হইলেই কারফিউ, কিছু একটা হইলেই ঘরে বসে থাকি। আমি যদি সবসময় একই জিনিসই বলতে থাকি তাহলে তো এটা দাম থাকে না। এটা বলার, এটা বছরে একবার শোনারও কথাও না কারফিউ ওয়ার্ডটা, কিন্তু তারা তো তখন মানে 7 দিন কারফিউ, মন চাইলে আরো 3 দিন, আবার 4 দিন, মানে উকি দেওয়ার মতো, উকি দিতে মন যাচ্ছে, দেয়াল থেকে উকি দিতেছে। আমার কাছে এটা চুটকি মনে হয়েছে। আচ্ছা, আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, হে পরাজিত শঙ্খচিল, তুমি সকালে আসিবে কোন রূপে। আমরা দেখেছি যে আপনিও কিন্তু নাটকে বিভিন্ন রূপে অভিনয় করেন। আসলে কারা বারবার বিভিন্ন রূপে ফিরে আসে? এই যে আফসোস পার্টি, এদের হচ্ছে আফসোস লীগের, এরা একবার আনসার হয়ে আসে, একবার অন্যান্য মানে কাজের শ্রেণী হয়ে আসবে, একবার মানে এক এক শ্রেণী হইতে আসতেছে আর কি। ফ্যামিলিতেও তো আপনি বেশ একটা যুদ্ধ করেছেন আপনার বাবা মার সাথে। তো আপনি যে বের হয়েছেন বাইরে বা স্ট্যাটাস দিয়েছিলেন, এই ক্ষেত্রে আপনার ফ্যামিলির প্রতিক্রিয়া কি ছিল আসলে? আমার ফ্যামিলির প্রতিক্রিয়া হচ্ছে তারা আমার বিপক্ষে কিছু বলে না। তারা জানে আমি নীতিগত দিক থেকে ছোটবেলা থেকে ঠিকঠাক, আমার কোনো নীতির দিক থেকে কেউ আপনি আমাকে বলতে পারবেন না। নীতিগত দিক থেকে চিন্তা করলে আমি ভেরি প্রফেশনাল গাই, খুবই প্রপার ব্যবহার করি সবার সাথে, কোনো ধরনের এগুলো বিচ্যুতি নাই। আমার ঘরে একজন রিটায়ার্ড আর্মি অফিসার, একজন সার্ভিং আর্মি অফিসার, আমার বোনের জামাই মেজর, সেও বসে ভাত খেতেছে, আব্বাও ভাত খেতেছে, আমিও ভাত খেতেছি, আমরা তো আলাপ করি। আমি তো আমার প্রতিবাদী ব্যাপারটা বলছি, তারা জানাইছে যে তারা একমত আমার সাথে। তারা চাকরি করছেন এবার করে দেখে, রানিং করতেছে দেখে তারা এটা নিয়ে কথা বলতে না পারো, কিন্তু আমাকে বলতে বাধা দেয় নাই কেউ, বলে নাই যে এটা বলো না বা এটা করলে আমাদের ক্ষতি হবে, এরকম কিছু করে নাই। ইনফ্লুয়েন্সারের কাজ কি? টিকটকে নাচা না, ইনফ্লুয়েন্সারের কাজ হচ্ছে ইনফ্লুয়েন্স করা, সোসাইটিতে যখন কিছু প্রয়োজন হবে, সোশ্যাল কোনটা পজিটিভ দিক সেটাতে ইনফ্লুয়েন্স করাই আমাদের দায়িত্ব আসলে। আচ্ছা, আমি গান নাচ করলাম, ওইটা দেখে আসলে কি ইনফ্লুয়েন্স আমি জানি না। আচ্ছা, বন্যার ক্ষেত্রে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে যারা আসলে বন্যার ক্ষেত্রে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য বা ইনফ্লুয়েন্সাররা যারা যাচ্ছে তাদেরকে আপনি ভার্চুয়াল, আমি বলছি যে টুট দেওয়ার জন্য ভার্চুয়াল বক চয় বলছি আর কি। বক চয় একটা শাকের নাম, চাইনিজ শাক। ওই যে ব্যাচেলার পয়েন্টে মার্জুক ভাই বলতো আমি বক চয় খামো, আমি তোকে ভার্চুয়াল বক চয় বলছিলাম আর কি, মানে ভার্চুয়াল চাইনিজ শাক। আচ্ছা, কেন? কারণ মাথায় বুদ্ধি থাকতে হবে তো। আমি এলাকা থেকে 40,000 টাকা চাঁদা নিয়ে 30,000 টাকা দিয়ে ট্রাক ভাড়া কইরা 10,000 টাকা দিয়ে ত্রাণ দিতে যাবো, 8 জন দাঁত কেলাতে সেলফি তুলতে। সো এই ট্রিপটা তো আমরা পরেও দিতে পারি, দেশটা সব ঠিক হয়ে যাওয়ার পরে। আমার নিজেরও তো মন পড়ে আছে, আমিও তো 2 মাস বেকার ছিলাম, এই যে কাজ করতেছি, আমিও তো ঘুরতে যাইনি কোথাও। এটা তো ঘুরতে যাওয়ার টাইম না আসলে, ঘুরতে যাবো তো দেশটা সুন্দর হওয়ার পরে আমরা দেশ বিদেশ ঘুরবো, বিষয়টা এরকম আর কি। আচ্ছা, ডাকাত নিয়ে আপনি বেশ সরগরম ছিলেন একদম, যখন প্রতি রাতে আনন্দ করছি ডাকাত ধরে জেগেও ছিলাম। ছোট ছেলেপেলা ডিএইচএস গার্ড দিছে, আমরা হলাম ব্যাকআপ টিম, যে যদি ঢুকে আমরা বের হওয়ার জন্য রেডি। আমাদের গাড়ি রেডি না, আমাদের ডিএইচএস ঢুকতেই পারে না, গেটে একবার আসছিল, কিন্তু আর্মিরা তো এলএমজি গান লাগানো। আসলে কি ডাকাত ছিল? হ্যাঁ, ছিল। মিরপুরের রাজনৈতিক নেতারা টাকা দিয়ে ওদের কর্মচারীদেরকে পাঠাইছিল আর কি। যেদিন যে সারা উত্তরে একই টাইমে অ্যাটাক হইলো, মানে ওরা কি রিয়েল ডাকাত না? আপনার মনে হয় সেটা? আমি জানি না, আমার তো মনে হয় ওদের চাকরিটা নাই দেখে ওরা প্রফেশনটা চেঞ্জ করছে ওদের ওই মুহূর্তের জন্য। ওরা রিয়েল ডাকাত হলে আপনি আমাকে কথা বলেন, রিয়েল ডাকাত যদি আসতো এতগুলা, একটা কিছু তো ডাকাইতে হতো, একটা কিছু তো চুরি হতো, কিছুই চুরি হয় নাই, বরং আমরা কি পেয়েছি? কন্টেন্ট।
ওরা নাচতেছে, গান গাচ্ছে। এবং আমার মনে হয় অনেক ডাকাত কিন্তু মানে নাচটা শিখে আসতো যে ও কোনটা আমি প্রফেশনাল ডাকাত হলে একটা কিছু ডাকাতি করে নিয়ে চলে আসতাম, আমি এখন নাচতাম নাকি ধরা খায়। তার মানে ইচ্ছাই ছিল না এদের কিছু চুরি করা, ডাকাতি করার, এরা যায় যায় ধরাই খাইছে খালি, মানে নুইসেন্স তৈরি করার একটা প্ল্যান ছিল যেটা নষ্ট হয়ে গেছে। আপনি তো একটা রিয়েলিটি শো তৈরি করার জন্য জেনজিদেরকে হ্যাঁ বললাম যে নাচে গানে ডাকাত পাওয়ার্ড বাই জেনজি যদি হয়, এটা একটা টিভি শো, দীপ্ত তো হওয়া উচিত, মানে ইটস গুড শো। নাচে গানে ডাকাত তাদের যে কি মাশাআল্লাহ ট্যালেন্ট। হ্যাঁ অতিথি কে থাকবে? অতিথি জেনজিরাই ইয়ে করবে, ফিক্স করবে, ভোট হবে কে কে অতিথি থাকতে পারে, মানে ডাকাত সদস্য। হ্যাঁ ডাকাত সদস্য প্লাস হচ্ছে সুলাইমান শকুনরা যদি নাচতে চায় তারাও ওয়েলকাম, আফ্রিদি যদি নাচতে চায় তারাও ওয়েলকাম, যারা নিশ্চুপ নীরবতারা তাদেরও ওয়েলকাম। নাচো গাও, যেহেতু কোয়ালিটি আছে একটু দেখাও, আমরা মার্ক দিলাম। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ভারত তো বাদ খুলে দিল, বুক ভরা তাদের বেশি, এটা কি আপনি নিজে করেছেন? কোনটা স্ট্যাটাস নিজে লিখেছেন? আমার কি কোনো পিএস আছে কেউ আমার জন্য বাংলা লিখে দিবে? না, আপনি এই কবিতার মতো হ্যাঁ আরবান কবি আমারই পেজ, পুলিশ আমাকে জিজ্ঞেস করছিল আঠারো সালে আরবান কবি কে, দেশ সমাজ নিয়ে কবিতা লিখে। আমি পেজ কে চালাই, আপনি ঢুকে দেখেন পেজ, আমি একাই, কোনো অ্যাডমিন নাই, আমি একাই আমার পেজগুলো চালাই, ম্যাঙ্গো স্কোয়াড লিডার, আরবান কবি সব পেজ আমি একা চালাই। সো লিখি মানে আমি একাই লিখছি। বাহ, আমরা আরেকটা পরিচয় কিন্তু জানলাম যে ভাইয়া কিন্তু কবিও। তো সেই ক্ষেত্রে এই যে লিখলেন যে বন্যা হচ্ছে রাজনৈতিক বন্যা, আপনি মনে করছেন এরকম? ম্যান মেড ডিজাস্টার, যেটা নট ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার ইট ইজ, বাট ম্যান মেড 80%। আচ্ছা, কিন্তু বাঁধ খুলে দেওয়ার বিকল্প কি ছিল আসলে? ওখানে তো বন্যা হয়ে যেত, কিন্তু শুনেন, বাঁধ খুলে দেওয়া নিয়ে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আপনি তো একটা অ্যালার্ম দিবেন। আপনি যখন নিজের দেশে বিপদে পড়ে গেছেন তখন অফিসিয়ালি একটা চিঠি আসার কথা আমাদের দেশ বরাবর, আমাদের নিজেদের মন্ত্রণালয় বরাবর, যে আমরা বাঁধটা খুলে দিব, 3 দিন টাইম দিলাম। 3 দিন টাইম দিলে কতগুলো মানুষ মরে যেত? 3 দিনে তো 3 ফোর্স গিয়ে আমাদের সবাইকে তো বাঁচিয়ে নিয়ে আসতে পারতাম। গবাদি পশু জমির মায়া ছেড়ে দিত লোকজন, জীবনের মায়াটা তো করতো। লাইক আপনি যদি দেখেন যে পানি যখন নেমে যায় অনেকগুলো মরলাশ কিন্তু মাটিতেও আটকায় ছিল, মানে পানি তোলার পরে যেটা চিত্র আর কি, এই মানাটা যেত না। মানে তারা দিন শেষে খুনই করছে আমাদেরকে, এটা রাজনৈতিক বন্যাই। আপনি অ্যালার্ম বাজার কথা, একটা বাঁধ খোলার আগে এটা অ্যালার্ম কর দেওয়ার কথা, আমাদেরকে সতর্ক করার কথা জাতিগতভাবে, সেটা করলো না কেন? আমরা তো বলতেছি না যে তারা পানিতে ডুবে নাই, তারা ড্রাই সিজন। আর যদি এতই হয় সামার টাইমে বন্ধ রাখে কেন? আপনার যখন ওভারফ্লো হয়ে গেল, আপনি কিছু দান করলেন আমারে, তা আপনার যখন আমার একটু আপনার একটা রুটি ছিঁড়ে 2 জন মিলে ভাগ করে খেয়ে বেঁচে থাকতে আরো এক মরুভূমিতে পড়ছি, তখন দিলাম না কেন আমি আপনারা রুটির অর্ধেক আর পানি? ফ্যাক্ট। আচ্ছা, সো খারাপ তো খারাপই, মনে বিশ্বাস আছে ওদের। 3 জন ব্যক্তি, তাদের থেকে আপনি কি চুরি করতে চান? সালমান মুক্তাদিরের গাড়িগুলো জোশ, গাড়ি চুরি করতে চাই। আমার এই গাড়ি কিনতে অনেক টাইম লাগবে। ধরা পড়লে কিন্তু আবার নাচাবে। হ্যাঁ, ধরা পড়লে যদি আবার নাচায়? না, আপনি তো বলছেন চুরি করতে চান, পরবর্তীতে ফিউচার কি হবে, কি প্রসেস সেটা আমি বলার নাই আমারে। আচ্ছা, আপনি খালি চুরি করতে চান বলছেন, আমি কোনটা চুরি করতে চাই বলবো। ফারাজ করিমের অ্যাক্টিং স্কিলটা খুব বাজে, নাহলে ওটা নিতে চাইতাম। খুবই বাজে অ্যাক্টিং করছে, ভিডিওতে অন করে আর মারে বসে। কি নেওয়া যায় ওর থেকে? আপনি তো সব রিচ লোকদের কথা বলতেছেন, এতে ওর অর্থ ভান্ডার থেকে কিছু টাকা পয়সা নিতাম, কাজে লাগতো, এবং কথা বলতাম, চুপ করে বসে থাকতাম না বোবার মতো। আমার আব্বা আম্মার সাথে ফাইট করতাম কথা বলা লাগলে। আচ্ছা, সাকিব আল হাসানের ক্রিকেট খেলার আগে আমি একটা থেকে কিছুই নিতাম না, আমি একটা ক্রিকেটের একটা স্কিল নিতে চাইতাম তার থেকে। একটা সময় আপনি যে নায়িকাদেরকে আসলে দিক নির্দেশনা দিয়েছেন, বা প্রথম আসলে মিডিয়াতে এসেছে যারা আপনাকে, হয় না সিনিয়র জুনিয়র আর্টিস্টদের মধ্যে একটা সম্মানজনক পেশা বা সম্মানজনক একটা ব্যাপার কিন্তু বজায় থাকতে হয়, আর সেই নায়িকারাই এখন নাকি ডেট দিতে চাচ্ছে না, বা খুব উপরে উঠে গেছে, এখন আর পেছনের দিকে তাকাতে চাচ্ছে না, এরকম কি আসলে হচ্ছে? এরকম কি হচ্ছে কি আপনি জানেন না? হয়তো এটা তো হয়, আমি তো অভিনয় যাই হোক, কিন্তু আপনার জানা কথা, যেহেতু সব অনেক অভিনয় শিল্পীদের ফ্রেন্ড আপনি। থিং ইজ হচ্ছে যে মানুষ একটু এরকমই, আমরা জাতিগত একটু এরকম, যাকে দিয়ে মিডিয়া আসবেন বা যার সাথে কাজে, যখন আপনার কাজ ছিল না, ম্যাঙ্গো স্কোয়াডে কাজ করছেন বা আপনি বড় হয়েছেন এখন, এটা শুধু মেয়ে কেন, এটা ছেলেরাও তো আমার সাথে বিট্রে করছে, মানে সানগ্লাস পরে হাঁটা দিয়েছে। আমি যেরকম মাবরুর রশিদ বান্না ভাইয়ের নামটা রেসপেক্টের সাথে নেই, যে আমাকে প্রথম কাজে নিয়েছেন, আমি যাদেরকে প্রথম কাজ দিয়েছি তারা কেউই কোনো ইন্টারভিউতে আমার নাম কখনোই নেয় নাই। সো পার্থক্য থাকে, এটা ব্লাড থেকে আসে, এটা ফ্যামিলি থেকে আসে, এটা ব্লাড থেকে আসে, এটা আপনাকে ফ্যামিলি থেকে শিখতে হবে। এটা স্কুলের টিচাররা বলে না যে বাবু তোমাকে কেউ যদি কিছু বলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এটা আমাদের বাপ মারা আমাদের শিখাইছে, এটা ওদের জানা নাই। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। ধরেন এখন একটা নায়ক আমার চেয়ে উপরে আছে, তার বেতন 10 গুণ, তার পাওয়ার অনেক, সে চাইলে আমাকেও ব্লক দিতে পারে, মানে ব্লক ইন এ ওয়ে, শোনো শাপলা তুমি তো আমার সাথে কাজ করতেছো, ওর সাথে করো না, ওর সাথে লাগাও ঘাপলা। এখন কথা হলো যে এই শাপলাটা কে আসলে? এটা কাল্পনিক ক্যারেক্টার, ম্যাঙ্গো স্কোয়াডের যে কোনো মেয়ে, আমার শাপলা নামে কোনো ডার্লিং ছিল না, এটা আর ভাইবেন না, আমার বউ ছিল একটা শাপলা নামে। যাই হোক, তো যেটা কারণটা হচ্ছে যে ওই নায়কের খারাপ টাইম আসতে পারে, তখন এই শাপলারা আবার আমাদের সাথেই কাজ করবে, এটাই মিডিয়ার নিয়ম। তাই আমি কারণে কিছু বলতে চাই না, কারণ ভালো দিন আসলে তো এরাই আবার আমার সাথে কাজ করবে, যারা আমার সাথে কাজ করতো আগে। আমার তাদের সাথে কোনো ঝগড়া বিবাদ হয় নাই, আমার তাদের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না, আমার হালকা লেজারিংও ছিল না যে বিচ্ছেদের প্রশ্ন আসতেছে, আমাদের জাস্ট ফ্রেন্ডশিপটাই ছিল।
ফ্রেন্ডশিপ থাকলে আবার ধরেন আমি আপনার ফ্রেন্ড, আপনি এখন বড় নায়িকা হয়ে গেছেন, আপনি ফ্রেন্ডশিপের মর্যাদা কেন দিবেন না? আমি আপনার সাথে এই টাইমে এসে আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি না, আপনি দিনটা মনে রাখবেন না? এখন মনে রাখা না রাখাটা তো পারিবারিক শিক্ষা, এটা জান নাই তাকে নিয়ে কথা বলে আমার লাভ নাই। নায়ক নায়িকাদেরকে এমপি বা রাজনীতিতে আসা উচিত না মনে করি আমি। আসলে নায়ক নায়িকা কি, গায়ক গায়িকা, ক্রিকেট প্লেয়ার, মানে যারা পাবলিক ফিগার, আমরা সব ধর্মের সব মানুষের এই দেশের, আমরা কোনোদিন একটা স্পেসিফিক দলের জন্য স্লোগান দিতে পারি না। এটা আসলে দেখেন, এই যে আমি যে কারো দলের চামচামি করি নাই, সেই কারণে কিন্তু এই জোর গলা কথাগুলো নিউট্রালি বলতে পারতেছি। এটার মধ্যে একটা মজা আছে, কারো আন্ডারে না থাকা। আচ্ছা, আপনার প্রথম ইউটিউবিং শুরু হয় ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে, এখন সেখানে 2 মাস 4 মাস 5 মাস এত পর কেন ভিডিও আপলোড হচ্ছে? কেন এটাতে আপনি সরব না? আমি চিঠিটা যেদিন আপলোড দিছিলাম, ওই গোপনের চিঠিটা, সেদিন আমি একটা সেন্টেন্স লাস্টে লিখে রাখছিলাম যে এই 18 সালের পর থেকে কখনো মাথা তুলে দাঁড়াতে পারিনি, কখনোই মনের বাক স্বাধীনতাই পাই নাই যে আমি আমার মতো ভিডিও বানাতে পারবো। মানে ধরেন বাক স্বাধীনতা বলতে বিষয় আছে ভিডিও বানানোর ক্ষেত্রে, সব তো চাপায় চুপায় কোনো মতে একটা অনুষ্ঠান করলে হয় না। আর আমার ভিডিওগুলোতে আমি সোশ্যাল মেসেজ রাখতে চাইতাম সবসময়। মানে ম্যাঙ্গো স্কোয়াড নামটার একটা ভ্যালু আছে, কন্টেন্টের একটা ভ্যালু আছে। ইটস নট একটা ফান ব্লগ, হেই হ্যালো ফ্রেন্ডস, আমি এরকম করছি কম। অস্থির বাড়িওয়ালারও কিন্তু একটা কন্টেন্ট, এবং এটা আমার ওই যে ফেসবুক হ্যাক করার পর যখন নির্বাচন হয়ে গেল দেশে, আমাকে ফেরত দেওয়া হলো। আমি এই ভিডিওটা বানাইছিলাম এই কারণে যে বাড়িওয়ালাই হচ্ছে আমাদের স্বৈরশাসক, এবং হচ্ছে ভাড়াটিয়ারা হচ্ছে আমরা জনগণ, এবং এইভাবে করে রুলস এন্ড রেগুলেশন চলতে হবে। আচ্ছা, ওই কারণে আমি এটা প্রতীকী অর্থে বানাইছিলাম। এখন তো বাক স্বাধীনতা এসছে, এখন কি শামীম হাসান সরকার সবসময় ইউটিউবিং এ এখন আসলে এত লোক আছে বাক স্বাধীনতার পরে হিসাব বলা, লাইভে গিয়ে এই সেই, ওদের 20,000 লাইক আছে, লাইক এখন দায়িত্ব পালন করার লোক এসে গেছে। আমি আমার যুদ্ধ করা পর্যন্ত দায়িত্ব পালন করেছি, এখন আমার চুপচাপ ডিপ্লয় করা হয় নাই, আমি চুপচাপ বসে আছি। আবার লাগলে, আবার কোনো কিছু লাগলে আমি আবার যাবো। আপাতত আমার মনে হচ্ছে যে বলার মতো মানুষ এখন অনেক হয়ে গেছে। 18 সালে ছিল না, আমি পূরণ করছি, এখন 20 জন আছে, আমি বসে থাকলেও হবে। আমার তো লাইক কমেন্ট শেয়ার লাগবে না, বহুত আছে লাইফে পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, ইউটিউবিং করে বেশি আয় করা যায় নাকি আসলে নাটক সিনেমা করে? নাটকের বান্ডিল এত মোটা, ইউটিউব থেকে 5 টাকা আসে না। আপনি আমার চ্যানেলে যদি দেখাই, আমি আমার সেটিংসে $8 আছে, $8 দিয়ে তো আমার পার ডের খরচই $8 বেশি। কিন্তু ভালোভাবে করলে আসতো না? ভালোভাবে করলে কেন, আমরা তো দেখেছি যে রাফসানদার ছোট ভাই একটা গাড়ি কিনে ফেলেছে এবং তার মাকেও দিয়েছে, এটা আমরা তো সেগুলো দেখেছি। এটা কিন্তু শুধু ইউটিউবের টাকা কিনে নাই, এরকম অডিটরি কিনতে গেলে আপনাকে 10টা ইভেন্টে যেতে হবে, 5 লাখ টাকা করে পেমেন্ট পাইতে হবে, ব্র্যান্ড এন্ডোর্সড হইতে হবে, ক্লোদিং এর ব্র্যান্ড আছে ওর, ও ব্লু ড্রিঙ্ক বের করলো, মানে আরো 10টা জায়গা। আমার কোনো বিজনেস নাই, আমার টিভি অ্যাক্টিং এ আমার মেইন টাকা আসে, মানে আমার আর্নিং সোর্স। এবং আমি যখন ভিডিও করি তখন এই আমার আর্নিংটা দিয়েই আমি আমার ভিডিও নামাই। মানে আমি যখন প্রডিউসার থাকি, আমার টিম মেম্বাররা আমার এই বেতনের টাকাটাই আমি শেয়ার করি ওদের সাথে। সো আমার একটাই আর্নিং সোর্স, আমার একটাই ব্যয়ের সোর্স, মানে যে ম্যাঙ্গো স্কোয়াড। সো আমার আর্ন যখন হয় না, তখন আমার ভিডিও হয় না। মানে আমি তো ছেলেবেলকে মাগনা কাজ করতে পারি না, ক্যামেরা যে ধরে তার তো একটা মিনিমাম পেমেন্ট আছে, এডিট যে করে মিনিমাম পেমেন্ট আছে, এটা হচ্ছে টিম আমারটা। সো ওই জন্য আর কি ভিডিও করা হচ্ছে না। তবে আমি এই সোশ্যাল ইস্যুস নিয়ে আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে কথা বলে যাব, টিম নিয়ে ভিডিও করতে ইচ্ছা করতেছে না। তবে যদি প্রয়োজন পড়ে, আমি বললাম তো, আমার মন যখন বলবে যে লাগবেই, আমি কালকে শুট করব উইথাউট এনি নোটিস আর কি। মানে আমার মন যখন চাবে যে এটা এখন আপলোড দেওয়া লাগবে, কথাবার্তা ছাড়াই আপলোড হবে। এই মুহূর্তে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেলেন, এবং সেখানে বলা আছে ওটিটি নাকি সিনেমা, কোনটা এই মুহূর্তে করতে চায়? আমি ওটিটিতে করতে চাবো। সিনেমা করবেন না? না, সিনেমা করার ইচ্ছা নেই? ইচ্ছা আছে, কিন্তু আমি আমার নিজের ফার্স্ট চয়েসটা আগে বললাম। আচ্ছা, ধরেন আপনি সিনেমা যদি বাছাই করতেন, আর সেই সিনেমাতে আপনার বিপরীতে কোন নায়িকাকে এখন সবচেয়ে বেশি যোগ্য মনে করেন, বা আপনাদের জুটিটা অনেক বেশি সুন্দর? সিনেমা যদি করি, অবভিয়াসলি আই উইল গো ফর তানিয়া বৃষ্টি। ওর মতো ভালো অভিনেত্রী সিনেমার নায়িকাদের মধ্যে আমি সিনেমাতে নায়িকা কারোর সাথে অ্যাক্টিং করতাম না। আমি আমার নিজের নাটক জগতের কোনো নায়িকাকে বলতাম যে আমাকে হেল্প করো ভাই, আমার সাথে পেয়ার আপ করো ভাই, পায়ে ধরি। না না, সম্ভব না। সিনেমা পায়ে ধরতেন আপনি? মানে ম্যানেজ করতাম আর কি, কনভিন্স করতাম। মানে সিনেমার যোগ্য কেউ নেই, মানে সিনেমা নায়িকাদের মধ্যে মানাবেন? আপনি দেখছেন এদের চেহারা, ওদের সব বাকি যারা এখন রানিং আছে, লাইক আমার সাথে যাবে, পাশাপাশি দাঁড়ালে আমাকে নায়ক মনে হবে তোদের পাশে দাঁড়ালে? আমি আপনাকে নো আমার মনে হয় যে হবে না। মানে হাইট কি আপনারটা ছোট থাকে? না না, ছোট বড় যাই হোক, মানে মানাবেন আর কি। স্ক্রিনে দাঁড়ালে ধরেন আমি আপনার নাটক করলে মানাবে, আসলে না হাইট ওয়েট রেশিও অনুযায়ী ওরা আর কি আমার সাথে সিনিয়রই মনে হয় দেখতে। বা একটা অপশন দিতেন আমার, একটা নায়িকার নাম বলতেন, তাও যদি ভাবতাম আমার কারো এরকম। আচ্ছা, আমি কি বলবো? বলেন একটা নাম বলেন দেখি। আচ্ছা, কার সাথে করা যায় সিনেমা? অপু বিশ্বাস, বুবলি, পরিমণি, পূজা চেরি। এখন যে 4টা নাম বলছেন এর মধ্যে তো পূজা চেরি, আই উইল গো ফর পূজা চেরি। 4 জনের মধ্যে অ্যাট লিস্ট ইয়াঙ্গার মানাবে। আর বাকিরা কি বয়স্ক? তা আমার সাথে আমার তুলনায় বয়স্ক না? আপনি অপু বিশ্বাস আমাকে সিনেমা দেখবেন, দর্শকই তো কমেন্ট দিবে যে এই কি
বয়সের কি সমভার, এ কি প্যারায়। আমরা বুঝতে পারলাম। তার মানে যদি সিনেমাতে আপনি করেন তাহলে আপনি কি কমেডি নায়ক হবেন, নাকি হিরোইজম কোন একটা কাজ করবেন, নাকি অ্যাকশন, নাকি থ্রিলার, আসলে কোনটা করবেন? আমি যদি ওটিটিতে কাজ করি অথবা সিনেমাও কাজ করি, আমি রিয়েলিটি বেসড গল্পে যেতে চাবো। আমি একটা ঘুষি দিছে 40 জন উড়ে গেছে সেটা আমি করতে চাই না। আমার গায়ের শক্তিতে যে একজনের ধাক্কা দিলে যতদূর পরে আমি ততদূর দেখতে চাই। আমি একটা বাস্তবসম্মত এবং যেহেতু একটা সুযোগ পাচ্ছি নাটকের, একটা সিনেমা করার সুযোগ পাবে, ইটস এ বিগ প্লেগ্রাউন্ড আছে না। ছোট ছোট পাড়ায় খেলতাম, এখন জেলা পর্যায়ে সুযোগ পাইছি, বিভাগ পর্যায়ে সুযোগ পাইছি। আমি এটাকে আই উইল মেক ইট হ্যাপেন। আমি তখন সোশ্যাল মেসেজের একটা মানে একটা যেন অর্থ বহন করে এমন একটা সিনেমায় কাজ করতাম, যেটা 20 জনের মনে হলে মিনিমাম দাগ কাটবে, 2 লক্ষ মানুষ আস্তে আস্তে জানবে, এরকম একটা বিষয়। মিডিয়াতে আপনাকে বলা হয় ঠোঁটকাটা, এবং অনেকে কিন্তু আবার একটা সময় বেয়াদবও বলেছে। আপনি কি এটা শুনেছেন? আপনার ইন্টারভিউ নিচে কমেন্ট থাকবে আমি বেয়াদব, একটাই কারণ আমি দ্রুত কথা বলতেছি, আমার চোখ সততার সাথে আছে এবং আমি আপনাকে ডিরেক্ট অ্যান্সার দিতেছি, মানে ভানভনিতাটা নাই। এটাকে অনেকে বেয়াদবি মনে করেন, তবে আমি আপনাদের বলতে চাই বেয়াদবি এক জিনিস আর সৎ থাকা, সৎভাবে কথা বলা আরেক জিনিস। ঢাকা গাইস বেশি পপুলার, নাকি ম্যাঙ্গো স্কোয়াড বেশি পপুলার, নাকি আজাইরা লিমিটেড বেশি পপুলার? তিনটা চ্যানেলেরই 3 রকমের দর্শক আছে, আবার কমন দর্শক আছে। ঢাকা গাইজ বেশি পপুলার, কারণ ওখানে 6 জনই 7 জন আছে যারা পাবলিক ফিগার, নিজেদের হিমসেলফ তারা পাবলিক ফিগার, মানে সবাই কিছু না কিছু পারে। ম্যাঙ্গো স্কোয়াড আমি একাই লিডার, মানে আমার এখানে সব নতুন ফেসদেরকে আপনি দেখছেন, যারা পরবর্তীতে নাটকে অনেক বড় হয়েছে, কেউ নায়িকা হয়েছে, কেউ নায়ক হয়েছে। কিন্তু আমি সবসময় ক্যারেক্টার আর্টিস্টদেরকে নিছি এবং আমার ওই ফার্স্ট টাইমে যে ট্রেনিং ওইটাই আমি ওদেরকে দিছি যে এইভাবে কাজ করতে হবে, এইভাবে করতে হবে। আর আজাইরা লিমিটেড আমার খুব পছন্দের একটা চ্যানেল, আমি ওদেরকে লাইক করি। সো ওরাও খুবই সিম্পল বলা পাইন, কিন্তু জাস্ট আমি বলতে চাই যে কেউই এরকম এদেরকে 1 2 3 আপনি দিতে পারবেন না, এইটাই আমার কাছে মনে হয়েছে। একটা কমন কোয়েশ্চেন যেটা সব জায়গায় আপনি গেলে পান, বলেন তো কোনটা? কমন প্রশ্ন আমি সব জায়গায় আমি যেটা করতে যাচ্ছি এখন, বলেন তো, মানে সব জায়গায় এটা কমন পাবেনই আপনি? জানি না, প্রশ্নটাই করে না। শুনে জানেন না? না, আমাকে এরকম কোনো প্রশ্ন করে না, কেউ করে না। কি করবে আপনি বলেন, প্রশ্নটা শুনলে বুঝতে পারবো। ব্যাচেলর পয়েন্ট থেকে কেন সরে দাঁড়িয়ে? ও আচ্ছা, এটা রিসেন্টলি কেউ আর করে না, আন্দোলনের পরে আর কি আর এই প্রশ্ন আর আসে নাই। এইজন্যই তো আন্দোলনের ইস্যুস চেঞ্জ হয়েছে, কিন্তু তার একদিন পর্যন্ত আর কি এই সংকটের আগের দিন পর্যন্ত হ্যাঁ কেন করি না এই প্রশ্নটা আমাকে শুনতে, এটা ঠিকই বলছেন। অভিমান ছিল না, কোনো অভিমান না, প্রফেশনাল লাইফটাতে আসেন না। আপনার এই টিভি চ্যানেলে হোস্ট হিসেবে জমতেছে না, আপনার পলিটিক্সের শিকার হয়েছেন এখানকার প্রোডিউসারের সাথে, অন্য কারোর সাথে আপনার লাগছে, আপনি তো অন্য চ্যানেলে চলে যাইতেই পারেন। তাহলে আমি একটা টিভি অ্যাক্টর, আমি একটা নাটকের সিরিয়ালে আমার জমতেছে না, আমি তো চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে যেতেই, মানে আরেকটা দোকানে যেতেই পারি, আরেকটা চ্যানেলে যেতেই পারি। মানে শামীম ভাই পলিটিক্সের শিকার হয়েছিল? অবভিয়াসলি আমি হইছি। ওকে। আচ্ছা, নাটকের স্ক্রিপ্ট দেখার সময় বা নাটকের নামগুলোতে আপনি এটা নিয়ে অনেক প্রতিবাদ করেছেন, সেক্ষেত্রে এখন কি আসলে ভিউজ কেন্দ্রিক হয়ে যাচ্ছে? আমরা ভিউজ কেন্দ্রিক হয়ে যাচ্ছিলাম আমরা, কিন্তু এখন তো সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, কাজ কমে গেছে, সংস্কার কিন্তু এখানেও চলতেছে। আপনি যাই বলেন, আমি 1 তারিখ থেকে যতগুলো কাজে শুটিং করছি সেখানে কিন্তু আমি গল্পের একটা চেঞ্জ দেখতে পাইছি। মানে সবাই জামাই বউ শ্বশুর শাশুড়ি থেকে সরে এসে মানে যে সমসাময়িক যে ঘটনা চলছে, টাকার গরম নাটকের নাম, এই ব্যাপারটা চেঞ্জ আসতেছে আর কি আস্তে আস্তে, বা এবার তোরা মানুষ সো কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। সো আমার মনে হয় যে এখন আর ভিউজ না নিয়ে ভেবে মানুষজন কন্টেন্ট নিয়েই ভাববে আর কি। আমার বিশ্বাস যে 1-2 মাসের মধ্যে আমরা এইটার ফলাফল দেখতে পাবো আর কি। হানিমুন কোথায় করতে চান? হানিমুন আমি আমার পছন্দের দেশ টার্কি, আমি আই উইল গো টু টার্কি। কাজের সময় ঘুম পেলে কি করেন? কাজের সময় ঘুম পেলে ঠাস করে, যদি ফ্রি টাইম পাই ঠাস করে সোফা টোফা যেখানে এলাকা আছে ঘুমাই নেই 5 মিনিট। আপনি কি পাওয়ার ন্যাপ পারি? প্রথম পারতাম না এই চাকরিতে, এখন আমি পাওয়ার ন্যাপ নিয়ে আমি 5-10 মিনিট ঘুমাই, আমি আবার কাজে যেতে পারি। এটা হয়ে গেছে চাকরি করতে করতে। আচ্ছা, কমন জেন্ডারের ভূমিকা অভিনয় করার পর আপনি নাকি নিজেও বাস্তবে ওই রকম ভাবে অনেকদিন ওই ক্যারেক্টার থেকে বের হতে পারছিলেন না? না, এমনটা ছিল না গল্পটা। আমি এটা ফেসবুকে লিখছিলাম, আমার গল্প অনেকদিন না, একটা দিন ওই ক্যারেক্টারটা ছিল আমার গায়ের মধ্যে। আমার হাতে নেল পলিশটা তখনও ছিল, প্যাকআপ হয়ে গেছে, রাত 3টায় বাসায় আসছি। তো আমি আম্মুকে আর কি কোমরে হাত দিয়ে মেয়েদের মতো দাঁড়ায় বলছি, আম্মা একটু নাস্তা দিবা আমারে। মানে আমি বুঝছি যে আমি এটা হওয়ার কথা না। তো তারপরে আমি আম্মুর হাতের সাথে আমার নিজের হাতে ছবি তুলি, রিমুভার দিয়ে আমার নেল পলিশ উঠাই, তার ক্যারেক্টারটাকে বিদায় দেই। আচ্ছা, বাথরুমে কি ধরনের গান করেন? বাথরুমে সব ধরনের গানই করি, গান গোসল করার সময় গান গাই আর নাচি আর গোসল করি। আচ্ছা, সেখানে কি আধুনিক বা হিপ হপ কোনটা? সব রকম গান, সব রকম, মানে আমার যেটা যে মুড যেদিন যে গান গাইতে ইচ্ছা হচ্ছে। শেষ কবে কেঁদেছেন? শেষ কবে কেঁদেছি? শেষ আমি কেঁদেছি আন্দোলনের সময়, কারণ আমার চোখে পানি আসছে, মানুষকে গুলিবিদ্ধ হওয়া দেখতে, মানুষের গুলি বের হয়ে যেতেছে, রাস্তায় পড়ে যাচ্ছে, মানে মানুষ তো ভাই, মানে আমি যদি আমার চোখে পানি এসে থাকে তাহলে এই টাফ টাইমটাতে। আচ্ছা, এই জীবনের সবচেয়ে বড় আফসোস কি? জীবনে কোনো আফসোস নাই, মানে আমার জীবন পারফেক্ট যাচ্ছে আল্লাহর রহমতে। আমার যেখানে যেটা করার সেটাই আমি করছি। আফসোস তারই থাকে যে করতে পারে না বা করে না বা কারো আন্ডারে আছে। আমি কারো আন্ডারে ছিলাম না, সো এই জন্য আমি খুশি।
কাকে ধন্যবাদ জানাতে চেয়েও আপনি কখনো জানাতে পারেননি? আমি ধন্যবাদ জানাতে চাই আমার আব্বা, মামা, ছোট বোনকে। এই তিনটা মানুষ আমার লাইফে এতটাই হেল্প করছে যে আমার লাইফে আমি যতবার বিপদে পড়ে গেছি ততবারই আমাকে আবার জায়গায় তুলছে। আমি আজকে বসে বসে কথা বলতেছি, এটা ফর দেম, এই তিনজনের জন্য। কত নাম্বার এক্স কে সবচেয়ে বেশি মিস করেন? আমি যদি কাউকে মিস করি না কোনো এক্স কে, টু বি অনেস্ট, কিন্তু যদি আপনি বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না, আমি প্রথম ভালোবাসাকে যদি কখনো বলেন তাহলে তার চেহারা আমার চোখে ভাসছে, বাকি আমার পরের গুলোর কারো চেহারা আমার কখনো মনে নেই। কার অভিনয় দেখে আপনি অনুপ্রাণিত? কার অ্যাক্টিং দেখে? বাংলাদেশে না বিদেশে? বাংলাদেশে। বাংলাদেশে আই এম ডেফিনেটলি আমি মোশাররফ করিম ভাইয়ের ফ্যান, আমি নিশো ভাইয়ের ফ্যান। তাকে অ্যাক্টিং অ্যাসিস্ট করার সুযোগ হয়েছিল অনেকগুলো নাটকে, মোশাররফ ভাইকে মাত্র দুইটা নাটকে হেল্প করছি, তো এই দুজনের ফ্যান আমি। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনি রোমিও নামে একটা গান করেছিলেন, মনে আছে? জি জি। আচ্ছা, আমরা সেই গানটা শুনতে শুনতে বিদায় নিতে চাই। ওকে, তো আমরা কি সেটা শুনতে পারি? হ্যাঁ, সেখানে অনেকগুলো মেয়ের নাম ছিল না? হ্যাঁ, ওই মেয়েগুলো কি সবাই আপনার পরিচিত? না না না, এইটাই বেস্ট, ভালো একটা প্রশ্ন করছেন। আমার লাইফের জড়িত করা কারণ আমি এখানে নাই। হ্যাঁ শিওর। আচ্ছা, এই নাম কমন নাম করলেন কি? কিন্তু নাম বাছাই করছি আমরা রাত্রেবেলা তিনজন আড্ডা দিচ্ছি, তো আমি যেটা করছি হচ্ছে ফেসবুক ঘাটছি এরকম, আর ওই যে হেডে যে নামগুলো আসে এরকম আমি কিছু বের করছি, আর কিছু কিছু মানে নিজেই মনে করে ছন্দ মিলানোর জন্য করছি আর কি। আমার একটা দুঃখ আছে, বলেন। সেখানে আমার নাম নেই কিন্তু আমার আম্মুর নাম আছে। আর এটা তো জানি না, কিছু কিছু এরকম ঘটছে, এটা খুবই ফানি তাই না? আন্টির নাম আছে। আমি যখন আম্মুর সামনে আজকে শুনছিলাম তখন আম্মু বলে, দেখ 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 আমার নাম আছে তোর নাই। এটা ভালো লাগছে শুনে, এটা এরকম রিভিউ পাই নাই, এটা ফার্স্ট আপনার থেকে শুনলাম। ঠিক আছে, আমরা গানটা শুনবো, তার আগে বলছি দর্শক, দ্য টক রুম থেকে আজকের মতো আমি সবাইকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারো কোনো গেস্টের সাথে কিন্তু আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শেষটা করছি আমরা শামীম হাসান সরকারের গান দিয়ে। শুরু করেন। ওকে, সো আমাকে মাফ করতে হবে যে গলা ঠান্ডা লাগছে, এটা মেনে নিয়ে করছি, ঠিক আছে? চারিদিকে এত মাইয়া তবু আমি একারে, মনটারে কাইরা নিল মনের প্রেমের একারে, ধোকা তো খাইছি বহুত হইতে চাই না বোকারে, তোমার এই রোমিও রে চিনে সবাই নগরে। এই শাপলা শাকিলা চলো খাই 200টা কিলা, এই দৃষ্টি দেখতে নোনতা খাইতে মিষ্টি, সাদিয়া নাদিয়া করা লেবু চা দিয়া, এই রাদিয়া সুজানা মারজানা ফারহানা তোগো এটা মন নাকি প্রেমেরই কারখানা। এই জাদুর গাইলাম। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।